প্রতিদিন হাল্লা বলে যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, আজকেও ডেফিনেটলি সেই পরিস্থিতি থাকতে চলেছে আলোচনার জন্য। কিন্তু আজকের এই পরিস্থিতির মধ্যে আরও একবার গুরুত্বটা বোঝাবার চেষ্টা করে দিয়েছেন আমাদের সেনাবাহিনীর ৩ প্রধান। কিছুক্ষণ আগে সেই সাংবাদিক বৈঠক যা শেষ হয়েছে, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্টভাবে একেবারে বাছাই করা তথ্য অপারেশন সিন্দুর, তার গুরুত্ব, এই অপারেশন সিন্দুরের মাধ্যমে নির্দিষ্টভাবে কি বার্তা পাকিস্তানকে দেওয়া হলো, এবং বিশেষভাবে পাকিস্তানকে বার্তা বা সবক শেখানো। কারণ সন্ত্রাসবাদীদের মদতদাতাই পাকিস্তান, আর জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার পর এক এক করে কিভাবে জঙ্গি নিধন করা হয়েছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এর তাৎপর্য কোন জায়গায়। পরবর্তী পরিস্থিতি বারবার যখনই আতঙ্কবাদ আমাদের গোটা দেশে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তার রিপ্লাই কিভাবে দিল ভারত অত্যন্ত তাৎপর্য রাখে। এর মধ্যে আরো তাৎপর্য রাখে এই জায়গা, আমরা বিভিন্ন সূত্র মারফত বা সোর্সেস যাই বলুন না কেন, বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন মিট্টি মে মিলা দেঙ্গে, ভবালপুর, মুর্দিক এবং মুজফ্ফরবাদ ये कैंप को मिट्टी में मिला दिया, প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন। এবং তার সঙ্গে অত্যন্ত তাৎপর্য রাখে আরো একটা বক্তব্য, ঘুষকে মারেঙ্গে, মানে আমরা তাদেরকে এতটাই ভেতরে ঢুকে ডিপলি মারবো যে তারা ভেতর থেকে একেবারে শেষ হয়ে যাবে, ইনসাইড দেয়ার হার্ট, এবং তাতে আমরা ভেরি সাকসেসফুল। আর এর সঙ্গে অত্যন্ত গুরুত্ব রাখে পলিটিক্যাল ওয়েতে যদি আপনারা দেখতে চান, তাহলে পরে সিন্ধু জলচুক্তি মাস্টার স্ট্রোক। আর সেই জায়গায় আন্তঃসীমান্তে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হওয়া এই পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাস বন্ধ হচ্ছে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে ক্রস বর্ডার টেররিজম যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি স্থগিত থাকবে। এই যে গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পাকিস্তানের নাস্তানাবুদ অবস্থা, সেই অবস্থাকে আরও একবার হয়তো তাৎপর্যপূর্ণ করে তুলল ৩ সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে এক এক করে বার্তা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তার মধ্যে বেশ কিছু বার্তা আমরা আপনাদের জন্য এই মুহূর্তে আমাদের এই আলোচনায় আসবার আগে একটু শুনিয়ে রাখবার চেষ্টা করি, কারণ এই মাহাত্ম্যটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। পরবর্তী সময় আলোচনা অনেকগুলো অ্যাসপেক্টস রয়েছে, আমরা আসবো ধীরে ধীরে, তবে তার আগেই বক্তব্য শুনুন। And familiar with the congenital and impulsive nature of our adversary, and even though we did attempt to reach out and communicate our compulsions to strike at the heart of terror to my counterpart in the immediate wake of Operation Sindoor, the request was brusquely turned down, with an intimation that a severe response was inevitable and in the offing. Of 8th and 9th of May, they flew drones and aircrafts into our airspace all across the borders and made largely unsuccessful attempts to target numerous military infrastructure. Violations on the line of control by Pakistan also commenced yet again and precipitated into fierce arty engagements. Operation Sindoor was conceptualized with a clear military aim to punish the perpetrators and planners of terror and to destroy their terror infrastructure. Stated determination of India and its intolerance to terror set into motion a very diligent and microscopic scarring of the terror landscape across the borders and the identification of terror camps and training sites. অপারেশন সিন্দুর তার মূল গুরুত্ব এই জায়গাতে রাখে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধী, পরিকল্পনাকারী, তাদের শাস্তি দেওয়া এবং জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা, এই মূলত অবজেক্টিভ। এবং সেই অবজেক্টিভের জায়গা থেকে আরও একবার তারা সবিস্তারে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবার চেষ্টা করলেন। কার্যতই বার্তা পাকিস্তানের কাছে গিয়েছে, বহু ভুল তথ্য, বহু ভুল পাকিস্তানের তরফ থেকে বারবার সেই জায়গা থেকে
তার প্রাইম মিনিস্টারের বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম। এখন প্রসঙ্গ হচ্ছে আরও একটা তাৎপর্য রাখছে, তা হচ্ছে প্রধানমন্ত্রীর আরও এক সোর্সেস মারফত বক্তব্য, যেটা আমরা পেয়েছি, গুলি চললে চলবে গোলা, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও একবার দিয়েছেন। তিনি বলছেন কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এখন একটি বিষয় বাকি আছে, তা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা। আরও একবার তার এই অবস্থান স্পষ্ট করেছেন। এবং এরই সঙ্গে আরও অ্যাড করি আপনাদেরকে, নিউ ইয়র্ক টাইমসের তরফ থেকে একটি তথ্য আমরা পাচ্ছিলাম, অত্যন্ত গুরুত্ব রাখে এই তথ্য, যেখানে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সঙ্গে কথোপকথনে সেখানে ক্লিয়ারলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান যদি কিছু করে তাহলে তার রেসপন্স আরও ডেভাস্টেটিং হতে পারে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটাও বলেছেন প্রধানমন্ত্রী তার কথোপকথনে। এখন প্রসঙ্গ হচ্ছে তাহলে পরে কি হতে পারে, আগামী সময়টা কোন জায়গায় যাবে। সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোমবার পর্যন্ত গোটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে কি আলোচনা হবে, কি সম্পর্কের জায়গা থাকবে, নাকি ভারত তাৎপর্যপূর্ণভাবে যা আপাতত বক্তব্যগুলো আমরা পাচ্ছি তার রিপ্লাই আগামী সময় আরও আসবে। আলোচনা শুরু করবার চেষ্টা করি, যারা আজকে উপস্থিত পরিচয় করে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন পরিচয় করাই। কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত সুভাষিস দা। আমাদের সঙ্গে রয়েছেন ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, ফাল্গুনী দিকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, সন্দীপাদি অসংখ্য স্বাগত। এবং একই সঙ্গে দূরাভাস থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল ডক্টর শান্তনু রায়। স্যার স্বাগত সরাসরি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য। আমি শান্তনু স্যারের কাছে যাওয়ার চেষ্টা করি শুরুতে, আমি তারপরে সুভাষিসদার কাছে আসবো, কারণ বায়ুসেনার তরফ থেকে আবারও স্পষ্ট বার্তা আজকে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়নি। ফলত তাৎপর্য এই জায়গায় কতটা আপনি কিভাবে মনে করছেন সেটা, এবং তার সঙ্গে আমরা কয়েকটি অবজেক্টিভ, যেমন মিলিটারি অবজেক্টিভ বলুন, পলিটিক্যাল অবজেক্টিভ বলুন, আলোচনা করবো, এবং সাইকোলজিক্যাল অবজেক্টিভ আজকে এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা শুরুতেই বলছিলাম, প্রধানমন্ত্রী তিনি যেটা বলেছিলেন যে মিট্টি মে মিলা দেঙ্গে, ভবালপুর বুর্দিক মুজফ্ফরবাদ ক্যাম্প কো মিট্টি মে মিলা দিয়া, কতটা তাৎপর্য রাখে আজকের এই জায়গায়? দেখুন, এই যে অপারেশন সিন্দুর যেটা স্টার্ট হয়েছে, ফার্স্টলি এটা আমরা স্টার্ট করিনি, আমরা রিটেলিয়েশনে করেছি পেহেলগাঁও অ্যাট্যাকের এতে। দেন আমাদের যে অ্যাট্যাক্সগুলো হয়েছে অন দ্য 9 টেরর বেসেস হ্যাভ বিন অল আইডেন্টিফাইড অ্যান্ড প্রপারলি প্ল্যান্ড অ্যাট্যাক্স, আনলাইক দি পাক Army or Air Force attacks which were unplanned and onto civilian areas. And घुस के मारने वाली जो बात है, yes, they deserve it. They have got it because they were doing acts of terrorism. Presently, it was not taken as acts of war, but after the DGMO's conference yesterday or the talk, every act of terror will be taken as an act of war. Then, যখন ওরা আমাদের এয়ার স্পেসে ড্রোনস দিয়ে অ্যাটাক করলো, উই again gave them a befitting reply in which they have lost a few aircrafts like a JF-17, F-16. Their Noor Khan base has been totally destroyed. Their forward positions of Sialkot and Narowal, from where they were shooting off drones, have also been destroyed. And there has been supposedly bombing on the Karachi port also via naval ships on the first. So it was a proper planned tri-service activity which took place, or with proper strategic and tactical plan. Unlike, again I'm repeating, Pakistan did a complete unplanned activity, and most of their shells or most of their attacks were onto civilian areas in which civilians have been killed. Blackouts had to be implemented, and then we have found pieces of the drones, the missiles in civilian areas. Just after the commencement of Operation Sindhu, when we targeted these 9 terror camps, ওরা যে arty firing করলো, about 21 civilians were killed in the area of Punch and Rajouri. So there was no action of war or act of war from our side. We were only retaliating in self-defense, and their so-called HQ-9 AD system has been totally destroyed, though Shehbaz Sharif in his speech says it is a victory for Pakistan, which I feel like laughing, which everybody will also have a good laugh.
না, পাকিস্তান কত মিথ্যে কথা বলে স্যার আমরা জানি। আমি আরো আপনার কাছে স্যার এই জায়গা থেকে আসবো, তার আগে আমি একটুখানি এই জায়গারও গুরুত্ব বোঝার চেষ্টা করবো। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, একটু সুভাষিসদার কাছে এই জায়গা থেকে আসি, কারণ আমরা জানি এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত আজকের এই প্রেস কনফারেন্স 3 সেনাবাহিনী করলো এতটা ব্রডার ওয়েতে, আরও একবার তাৎপর্যটা সুভাষিসদা হয়তো বোঝাবার চেষ্টা করলেন। গুরুত্ব কি এই জায়গায়, মানে একেবারে রাষ্ট্রপুঞ্জের কাছে দ্বারস্থ হবে আমরা জানি ভারত, এবং UNSCR 1267 যে স্যাংশন কমিটি রয়েছে তার সঙ্গে ভারত বৈঠক করবে এবং তুলে ধরবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ কীভাবে করা যায়। এই জায়গায় দেখিয়ে ভিডিও সম্পূর্ণ তথ্য তাহলে তুলে ধরা গেল। দেখো, একটা কথা হচ্ছে মিলিটারি ডিসিপ্লিন, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, এবং ইন্ডিয়ান আর্মি ইজ এ প্রফেশনাল আর্মি। এই প্রফেশনাল কথাটা উপরে একটু জোর দেওয়াটা খুব প্রয়োজনীয় আজকের ডেটে, বিকজ পাকিস্তান যে ধরনের লেভেলটা সেট করছে প্রফেশনালিজম ইন মিলিটারি অ্যাফেয়ার্স, সেটা ভীষণই নিকৃষ্টতম। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে এশিয়ান যত রকমের আর্মি আছে, দে প্র্যাকটিস সাম কাইন্ড অফ এ ডক্টরিন, অ্যান্ড দে আর অল ভেরি প্রফেশনাল ডক্টরিনস। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যেরকম তথ্য দেওয়ার দরকার সেই তথ্যগুলো শুধু দিচ্ছি না। দিস আর ইনভেস্টিগেটিভ ডকুমেন্টস। দিস ডকুমেন্টস আর নট ফ্লোটিং ফ্রম মিডিয়া, দে আর ইনভেস্টিগেটেড ডকুমেন্টস। আজকে এটা দাঁড়িয়ে পাবলিসাইজ করছে, মার্কেটে দাঁড়িয়ে ফেলছে। আজকে পাকিস্তানের প্রেস কনফারেন্সগুলো দেখো, দে আর জাস্ট লাইক মানে এনি আদার প্রেস কনফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। দে আর মোর লাইক এ পলিটিক্যাল প্রেস কনফারেন্স দ্যাট আ মিলিটারি প্রেস কনফারেন্স। পয়েন্টটা হচ্ছে যে আমরা যদি এই ডকুমেন্টগুলোকে অ্যাসিমিলেট করছি, এক জায়গায় আনছি, সেটা কারণটা কি? কারণটা হচ্ছে এটাকে আমরা কোথাও একটা ইউটিলাইজ করতে পারবো। ইউটিলাইজ কোথা করবো? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ওয়ান্টস টু বি দ্য ফাদার অফ এভরি সিকিউরিটি ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফাদার, বি আ ফাদার। তোমার কাজটা হচ্ছে লোকের সাহায্য করা, লোকের পাশে দাঁড়ানো, লোকের মাথার উপরে হাত দেওয়া। সেটা যদি করতে হয়, তোমাকে প্রথমে রেসপন্সিবিলিটি নিতে হবে যে যেটা ঘটছে ওটা ন্যায় না অন্যায়। যেটা ঘটেছে ভারতীয়দের সাথে, ভারতীয়রা তাতে রিটালিয়েট করেছে। সি, ইন্ডিয়া নেভার ওয়ান্টেড এ ওয়ার। আমাদের NSA 1 বলেছেন আগের দিন যে আই নেভার ওয়ান্টেড এ ওয়ার, চায়নার অফিসিয়াল স্টেটমেন্টে আছে। যদি আমরা ওয়ার চেয়ে থাকতাম, আজকের ডেটে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সটা করা যেত না, কারণ উই উড হ্যাভ মানে ক্যালকুলেটেড হোয়াট কাইন্ড অফ থিংস পাকিস্তান হ্যাজ লস্ট। পয়েন্ট হচ্ছে আমরা ওয়ার চাইনি, উই রিটালিয়েটেড। কিন্তু সেই রিটালিয়েশনটাকে পাকিস্তান যেভাবে এভিডেন্সিয়ালি দাবাবার চেষ্টা করছে, পাকিস্তান যেভাবে বোঝা দেওয়ার চেষ্টা করছে নাথিং হ্যাজ হ্যাপেন্ড, যদি আমি মেনে নিলাম তর্কের খাতিরে নাথিং হ্যাজ হ্যাপেন্ড, নাও থিঙ্ক অফ দ্য টুইট দে ডিড, যে উই হ্যাভ সাফার্ড গ্রেট লসেস। হোয়াট কাইন্ড অফ লসেস? কেউ তো তোমাকে এফেক্টিভ অ্যাটাকই করেনি, তার লসটা কি করেছো ভাই? সেকেন্ড কথা হচ্ছে, তুমি যখন দাঁড়িয়ে বলছো যে দেয়ার আর হেভি অ্যাটাকস অন আস, আবার তুমি বলছো ইন্ডিয়ার অ্যাটাককে আমি ফয়েল করে দিচ্ছি, যখন ফয়েলই করেছো আবার অ্যাটাক কিসের হচ্ছে? থার্ড হচ্ছে, তুমি বলছো ডিএসকেলেট করতে। এসকেলেট কে করেছিল? কে আমাদের লোককে মেরেছে? কে তারপর ড্রোন ঢুকিয়েছে? এসকেলেট কে করেছে? তুমি এসকেলেট করেছো। তুমি যখন এসকেলেট করেছো, ডিএসকেলেট করার দায়িত্ব কার? তোমার। কোনো জিনিস কমানোর জন্য টাকা চায় কে? হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ আস্কিং মানি? যদি তুমি টাকাটা তুমি ডিএসকেলেট করার জন্য টাকা চেয়ে থাকো, লেট মি টেল ইউ, ইউ আর এ ডেকোরেটেড বেগার, নাথিং মোর দ্যান দ্যাট। ইউ আর এ ডেকোরেটেড বেগার and you are transforming your entire beggary into a global system, and don't call yourself a professional military from here onwards. এবং এখানে IMF এর ভূমিকাটাও আপনি কিভাবে দেখছেন? মানে দেখো, IMF এর ব্যাপারে কিছু ভুল তথ্য মানে মার্কেটে সার্কুলেট করছে। অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমার মনে হয় এটা বোঝানো দরকার। IMF ইমিডিয়েট কোনো টাকা দেয় না, কালকে চাইলাম পরশু দিয়ে দিল, ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। IMF থেকে টাকা আসাটা ইজ এ ভেরি লং প্রসেস। পয়েন্ট 1, তার মানে পাকিস্তান তো টাকা চেয়েই যাচ্ছে। এবার এরকম বহু লোক আছে যারা টাকা চেয়ে যায়, প্রচুর চেয়ে যায়, টাকা চাইতে 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 এমন একটা প্রোগ্রামে চলে যায় যে টাকা চাওয়াটাই তাদের কাছে একটা প্রসেসে দাঁড়িয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে IMF হয়তো তাদের প্রসেসটা কনসিডার করছিল। ওয়াই? বিকজ IMF চাইছিল যে পয়সাটা তারা যে কোনো ডেভেলপিং নেশনসকে দিতে চায়। তারা শ্রীলঙ্কাকে দিয়েছে, মিয়ানমারকে দিয়েছে, এসব পাকিস্তানকেও কনসিডার করেছে। পয়েন্টটা খারাপ হয়ে গেছে যে আমাদের দুটো জিনিস কোয়েনসাইড করে গেছে। তার জন্য আমার মনে হচ্ছে দিচ্ছে। আরেকটা কথা আমি একটু ক্ল্যারিফাই করাটা খুব দরকার, ইফ ইউ পারমিট, জাস্ট 10 সেকেন্ডস। সেটা হলো IMF টাকা ওরকম অ্যাকাউন্টে ঢোকে না যে বাবা 100 টাকা দিল আমার অ্যাকাউন্টে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। তুমি একটা টাকা পেয়েছো, ওই টাকাটা কিন্তু কাজের জন্য দেবে। যারা আমার দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, দুজনের সামনেই বলছি, আমরা খুব সহজভাবে বুঝতে গেলে এরকম কিছু রাজনৈতিক দল আছে যারা হিসাব দানা টাকা চায়। হ্যাঁ, এইরকম যে একটা খসড়া চলে না, ওই খসড়াটা অনেকটা সিমিলার। মানে আমি যদি যতটা কাজ করছি ডেভেলপমেন্টে, তার এগেনস্টে ডকুমেন্ট জমা দিতে হয়, তার এগেনস্টে টাকা রিলিজ হয়। এই গোটা যে প্রসেসটা আছে এটা অডিটেড হয়, এবং অডিটেড হয়, এই অডিটটা কিন্তু ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্টেড হয়। তো উইল বি মানি রিলিজড, মানে আপনি কিভাবে মনে করছেন? দেয়ার উইল বি মানি রিলিজ, বাট প্রপোর্শনালি, নট দ্যাট অল দ্য মানি উইল কাম। আর আরেকটা কথা বলছি ভাই,
অ্যামাউন্টটা $1 বিলিয়ন, উইচ ইজ 8,000 কোটি টাকা। বিশ্বাস করো, ইডি সিবিআই যদি চায়, বাংলার এখনো অনেক খাটের তলায় যা টাকা আছে ওইগুলো মিলিয়ে এর থেকে বেশি। ঠিক আছে, আমি এই প্রসঙ্গ ডেফিনেটলি এই জায়গায় উঠলো। খুব যাই হোক, ঠিক আছে, আমরা মোটামুটিভাবে অবস্থান বা পরিস্থিতি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হচ্ছি, আমরা আমাদের এই আলোচনা চালিয়ে যাচ্ছি। চলুন, আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমেরিকার এই জায়গায় মধ্যস্থতা, কাশ্মীরের প্রসঙ্গ ওঠানো, ডোনাল্ড ট্রাম্প তার বার্তা আসা, এটা নিয়েও অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। সাধারণ মানুষ এই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের আমরা মন্তব্য পাচ্ছি। আমি আসছি, আলোচনা আরও দ্রুত এই জায়গাতে আসবো। পার্সপেক্টিভের বিভিন্ন পরিস্থিতি এবং একই সঙ্গে আলোচনার জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে যা যা ছবি তা আপনাদের সামনে তুলে ধরছি। এখন এর মধ্যে রাজনৈতিক বা পলিটিক্যাল অবজেক্টের জায়গাটা, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে খুব স্বাভাবিকভাবেই এই সিন্ধু জল চুক্তি, মানে আন্তঃসীমান্তের সঙ্গে সন্ত্রাসবাদে যুক্ত থাকার এই জায়গাটাকে খুব গুরুত্ব সহকারে, সীমান্তের ওপার থেকে সন্ত্রাস বন্ধ না হলে পরে এই জায়গা কিন্তু স্থগিত থাকবে, অর্থাৎ সিন্ধু জল চুক্তিটাও খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় এখনও রাজনৈতিক জায়গা তো ডেফিনেটলি একটা রাখছি, বা আমরা দেখতে পাচ্ছি এখন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যদি আদার্স পার্সপেক্টিভের জায়গায় যাই, যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন বার্তা বা এই সিজফায়ার ভায়োলেট পাকিস্তানের গতকাল আমরা যে ছবি দেখেছি, অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যে এই মুহূর্তে যোগ্য জবাব দেওয়া প্রয়োজন। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এসছে, মধ্যস্থতাকারী বা এই জায়গায় সমঝোতা করার বার্তা তিনি আবার স্পষ্ট করেছেন। এখন এটা নিয়েও নানানবিধ বক্তব্য আসছে। তো আলটিমেট দাঁড়িয়ে ভারত তাহলে পরে কি করতে চলেছে? ইনফ্যাক্ট রাহুল গান্ধী আজকে চিঠি দিয়েছেন সর্বদলীয় একটি সংসদে বৈঠক ডাকবার জন্য, সেই চিঠিটাও আমরা পেয়েছি এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো প্রত্যেকে কি চাইছেন আফটার এই পরিস্থিতি, তাহলে পরে আগামী সময়টা ভারতের পলিটিক্যাল জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রশ্নগুলো কোথায়? আমি ডেফিনেটলি এই প্রসঙ্গটা তুললাম। ফাল্গুনিদিকে দিয়ে শুরু করবার চেষ্টা করবেন, পরবর্তীতে সন্দীপাদের কাছে আসছি। ফাল্গুনিদি, কি মনে হয় কংগ্রেসের তরফ থেকে এবার সর্বদলীয় যে বৈঠকটা ডাকলেন তারা, যে সবাই মিলে একটা সংসদে আলোচনা হোক, তাহলে পরে কি হলো, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, বিষয় হচ্ছে যখন দেশের বিষয় এবং যখন এই যুদ্ধ, তার আলোচনা পর্যালোচনা, সবার মতামত, সবার সাথে আলোচনা করে আর মতামত কিন্তু ভারত নিয়েছিল। তো স্বভাবতই এই ক্ষেত্রেও সবাই যদি তাদের মতামত সংসদে দিতে চান, তাতে স্বভাবতই, যদিও এটা উচ্চ নেতৃত্ব, আমি একজন এখান থেকে এটা বলে দিতে পারি না, কিন্তু সেটা তাদের নিশ্চয়ই সেই সিদ্ধান্তে তারা যেটা ভালো হবে সেটাই সাধারণত তারা গ্রহণ করবে। দ্বিতীয়ত দেখুন, আরেকটা বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী বারবার করেই বলছেন যে জবাবের কথা, যে গুলি চললে গোলা চলবে, উত্তর। তো আমরা এখান থেকে ভারতের যে কী ধরনের চিন্তাভাবনা, সেটা কিন্তু আমরা প্রথম থেকেই এটা আমাদের স্পষ্ট হয়েছে। দেখুন, ভারত যখন আক্রমণ করেছে আমাদের, যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে আমরা লক্ষ্য করেছি যে কোনো সাধারণ মানুষ, কোনো সেনাবাহিনী, কারোর ওপরেই কিন্তু ভারত আক্রমণ করেননি। ভারতের যে আক্রমণের মেন জায়গা, যেটা বারবার করে ভারত বলেছে, শুধু ভারতকে জঙ্গিরা ক্ষতিগ্রস্ত করেছে তা নয়, সারা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে জঙ্গিরা, যে জঙ্গিরা লুকিয়ে আছে এই পাকিস্তানে। স্বভাবত এই জঙ্গি ঘাঁটিগুলোকেই কিন্তু অ্যাটাক করেছে। এবং তারপরে আমরা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তান কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ, বিভিন্ন ধর্মীয় স্থান, বিভিন্ন জায়গায় তারা কিন্তু আস্তে আস্তে অ্যাটাক করেছে। এবং এই যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরেও যে তারপরে যে অ্যাটাক, এটাকে কখনোই ভারত যে ভালো চোখে নেয়নি, সেটা আপনারা সাংবাদিক সম্মেলন আপনারা দেখলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে জবাব, সেটাও আপনারা দেখেছেন। এবং আমরা যেটা আমাদের যে বিষয়গুলো বলা হচ্ছে, যে অপরাধীদের শাস্তি এবং সন্ত্রাসবাদে ভারতের যে জিরো টলারেন্স, সেই ক্ষেত্রে, এবং জঙ্গি ঘাঁটি এগুলো গুড়িয়ে দেওয়া, এই বিষয়ে ভারত কোনো কম্প্রোমাইজ করবে না। এবং এই ক্ষেত্রে ভারত তার সদর্থক, এবং আমাদের যে সেনাবাহিনী, যে সফল সেনাবাহিনী, তারা যেভাবে সফলতা অর্জন করেছে, এবং সেই সফলতার সাথে কিন্তু আমাদের সেনাবাহিনী তাদের লক্ষ্যে, ভারতবর্ষের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছাবেন। এবং সেক্ষেত্রে খোলা ছুট এই আমাদের আর্মি, এয়ার ফোর্স, নেভি প্রত্যেককেই সেখানে দেওয়া হয়েছে। তারা তাদের মতো যে ক্ষেত্রে যেটা প্রয়োজন, সেই ক্ষেত্রে এই সেনাবাহিনীরা সেইভাবে তাদের পদক্ষেপ নিতে পারবেন। এখানে কেউ কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের এই জায়গায় ইন্টারফেয়ারেন্স, মানে কাশ্মীরের প্রসঙ্গটা তার টেনে নিয়ে আসা, এটাকে কিভাবে দেখে ভারতীয় জনতা পার্টি? দেখুন, আমাদের যে
ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, এবং বিক্রম মিস্ত্রি যে সচিব, বিদেশ সচিব, তিনিও বিভিন্নভাবে তার প্রেস কনফারেন্স করেছেন। কোনো অন্য দেশের, ভারতের সাথে হটলাইনে পাকিস্তানের সাথে কথা হয়েছে এবং তাদের জানিয়েও তারা দিয়েছেন যে মধ্যস্থতা, অন্য কোনো দেশের মধ্যস্থতা তারা মানবেন না। হ্যাঁ, তারা যুদ্ধ থামাতে বলছে, ক্ষতি হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার। এবং এটা যেহেতু এখানে আমরা দেখেছি যুদ্ধক্ষেত্রে যখন আমাদের এই যুদ্ধে আমরা উপনীত হয়েছিলাম বা এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে সমর্থন করেছিল এই যুদ্ধের ব্যাপারে। তো স্বভাবতই কারোর কোনো বক্তব্য, কোনো কথা থাকতেই পারে, কিন্তু ভারত সেটাকে কিভাবে নিচ্ছে সেটা কিন্তু ভারত তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে, তাদের উত্তরের মাধ্যমে এবং পাকিস্তানকে তার প্রত্যুত্তরের মাধ্যমে তারা কিন্তু জবাব দিয়েছে যে ভারত কি চাইছে এবং ভারত কিভাবে পদক্ষেপ নিচ্ছে। ঠিক, কংগ্রেসের অবস্থানটা জানবো ফাল্গুনি দিক থেকে। ফাল্গুনি দিক, সন্দীপাদি, সরি, মাফ করবেন, সরি, মাফ করবেন, বলুন। না, সিরিয়াসলি মানে এই মুহূর্তে তো আমরা মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা ভারতবাসী। তো আপনি যে কথাটা বললেন সেটা ভুল কিছু বলেননি ফাল্গুনি দেবীকে, বাট এখানে অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অ্যান্ড আ রেসপন্সিবল স্পোক্সপারসন অফ আ century old political party, that is Indian National Congress, I think I am not entitled to put any kind of disclaimer or statement ভারত সরকার কি করছে সেটা একান্তই ভারত সরকার শুধুমাত্র বিজেপি বা এনডিএ নয়। ভারত সরকার মানে বিজেপি, এনডিএ, কংগ্রেস ইত্যাদি ইত্যাদি যতগুলো পার্টি আছে সেই পার্টি, তার সাথে সাথে ডেমোক্রেটসরা যারা আছেন, তার সাথে সাথে ডিপ্লোম্যাটসরা যারা আছেন, তার সাথে সাথে আমাদের আর্ম ফোর্সেস এবং তার সাথে সাথে 140 কোটি ভারতীয়। তো সেখানে ভারত সরকার সম্মিলিতভাবে যে ডিসিশন নেবে সেটা ডেফিনেটলি প্রেস ব্রিফিং করছে সবাই। তো কিন্তু আমরা যেটা আমার প্রশ্ন হচ্ছে, মানে এখনো তো চলছে, মানে এখনো তো পরিস্থিতি খতম হয়নি, সোমবারও এখনো পর্যন্ত সর্বশেষ সময়, তার আগেই সর্বদলীয় না, এখানে আমরা এই জায়গাটা আমি একটুখানি জানতে চাই। মনিময় বাবু, এই মুহূর্তে আমরা বলতে পারি না যে কোন দিন শেষ সময়, কোন দিন কি আছে, কোন দিন কি হবে। আমরা তো অফিশিয়ালি জানি সোমবার পর্যন্ত এই গোটা পরিস্থিতিটাকে দুজন মিলে বৈঠকের পর, এরকম কিছু না। সোমবার অবধি একটা মোটামুটি একটা সবাইকে জানানো হয়েছে যে মোটামুটি কিছু একটার জন্য তৈরি থাকতে, কিন্তু সোমবারে কি শেষ হবে না কোন বারে শেষ হবে সেটা তো ডেফিনেটলি আবারও বলছি এখানে কেউ এন্টাইটেল নয়। দ্রুতই কি চাইলো কংগ্রেস এই জায়গায় পাশে থেকেও? আমাদের কি কংগ্রেস কি বিজেপি কারোর এখতিয়ারের মধ্যে এই মুহূর্তে পার্টিগতভাবে পড়ে না জানানো, এটা একমাত্র ভারত সরকারই বলতে পারবে। সো লেটস নট ডিসকাস অ্যাবাউট দ্যাট। যে জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি, কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে ভারত যুদ্ধ চেয়েছে, তার জন্য সমগ্র বিশ্বের অনেকগুলো দেশ ভারতকে সহযোগিতা করেছে, কিন্তু ভারত কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে একবারের জন্য যুদ্ধের কথা বলেনি। যে যুদ্ধের কথা পাকিস্তান বলেছে যে এখন আমরা অফিসিয়ালি, পাকিস্তান নাকি অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভারত কিন্তু প্রত্যেকবার বলেছে যে আমরা জঙ্গি ঘাঁটিগুলিকে দেখে দেখে চিহ্নিত করে আমরা সেখানে প্রত্যাঘাত করেছি, আমরা যুদ্ধ চাই না। ভারত কখনোই যুদ্ধ চাইতে পারে না। আরেকটা কথা যেটা আপনি বারবার বললেন, যে ট্রাম্পের কথাটা যেটা বললেন আপনি, আমি জানি না ফাল্গুনি দেবী সেই কথাটা কেন এড়িয়ে গিয়ে সেটা বিক্রম মিশ্রের প্রসঙ্গটা তুলে আনলেন। দেখুন, সেপ্টেম্বর থেকে আমরা বলছি, যখন থেকে বাংলাদেশে হাসিনার সরকার পতন হয়েছে, তারপর যখন ইউএসের ইলেকশন হয়েছে, ট্রাম্প যখন এসেছিল, তখন কিন্তু ভারতের গেরুয়া বাহিনী যারা আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে উল্লসিত হয়েছিল যে এবার ট্রাম্প এসে গেছে, এবার বাংলাদেশে হাসিনা আবার ফিরে আসবে। আমাদের কথা সেখানেই ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য নির্ধারণ করবে ইউএস এর কেউ, সে ট্রাম্প হোক, কমলা হ্যারিস হোক, বাইডেন হোক, অমুক যেই হোক, যে ভারতবর্ষকে, যে পাকিস্তানকে আমরা দুটো টুকরো করে যে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা বানিয়েছিলাম, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে আমেরিকা। আমরা ভারত তাহলে কোন ময়দানের ঘোড়ার ঘাস কাটছিলাম? সেটা তো প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠছে এটা নিয়েও যে বারবার আমরা কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার আমরা বলেছি যে একটা পার্লামেন্টারি সেশনের প্রয়োজন আছে। রাহুল গান্ধীজি আজকে আবার একটা লেটার দিয়েছেন। হ্যাঁ, হতে পারে প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি ওনারা সব কিছু মিলিয়ে ব্যস্ত আছেন, কিন্তু একটা পরিণত রাজনৈতিক, দেখুন আমরা এখানে রাজনীতি নয় আপনারা বলছেন, তারপরেও বলছেন পার্লামেন্ট সেশন চাই, এটাকে কি হিসেবে মানুষ ব্যাখ্যা করবে? একদম মানুষের ব্যাখ্যাটা একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের সংসদে যেটা হয় এবং আমরা যেটা এখানে করতে এসেছি, এই যে গোটা ব্যবস্থাটা চলছে, পাকিস্তানকে গুলির বদলে গোলা উপহার দেওয়া হবে, সেই জিনিসটা কিন্তু একান্তভাবেই রাজনীতির অঙ্গ।
এবং রাজনীতি ছাড়া কিছুই হতে পারে না, এটাও একটা রাজনীতির অঙ্গ এবং রাজনৈতিকভাবেই কিন্তু আমরা ভারতের স্ট্র্যাটেজি ঠিক করছি এবং সেই কারণেই কিন্তু ভারতের সংসদে এটা নিয়ে একটা আলোচনার কথা উঠছে। একবার বলা হয় দেশ বড়, দেশের সঙ্গে থাকবো, আবার মাঝখান থেকে দেশ কি রাজনীতি ছাড়া চলছে না? ডেফিনেটলি চলবে, দেশ তো কিন্তু রাজনীতি এখন ছাড়া এই চলছে মুহূর্তে না। সিচুয়েশনে দাঁড়িয়ে আমি তাই বললাম এটা কি খুব আর্লি অধিবেশন চেয়ে বসাটা আপাতত মনিময় বাবু এখানে ডিফার করছি। Okay. পাকিস্তানের বিরুদ্ধে আমরা কি স্ট্র্যাটেজি নেব সেটা বৃহত্তর রাজনীতির অংশ। আচ্ছা চলো, সেটা বৃহত্তর রাজনীতির অংশ, সেটা দেশের জন্য ঠিক আছে। এবং সেটা বৃহত্তর রাজনীতির অংশ। সেটা হচ্ছে আমরা দাম ধ্যান করতে আসিনি, আমরা প্রথমেই বলে বসিনি এখানে। প্রথমেই সন্দীপ দাদি একটা কথা বললেন যে আমরা বলেছি, সন্দীপাদি যে বললেন যে আমরা বলেছি ভারত চাইনি, তাহলে তো আমি প্রথমেই বললাম যে সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে আক্রমণ করেনি। আমি বললাম যুদ্ধের পরিস্থিতি যখন তৈরি হচ্ছিল, যখন মনে হচ্ছিল যে এবার হতে পারে, তখন সবাই সেটাকে, এই ঘটনাকে কেউ সমর্থন করেনি পাকিস্তানের, যেটা ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। এটা আমি একটু ঠিক করে। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, দেশের ক্ষেত্রে রাজনীতি নয়, সবাই মিলে আমরা ঠিক করতে পারি না যে কোথায় কি স্ট্র্যাটেজি নেবে, আর ওখানে কি হচ্ছে আমরা যদি সবাই জেনে যাই তাহলে তো আর কোনো বিষয়ই থাকে না। তাহলে তো কালকে পাকিস্তানও সব জেনে যাবে, কালকে চীনও সব জেনে যাবে, পরশু বাংলাদেশও সব জেনে যাবে। এটা আমরা এখান থেকে বসে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। দ্বিতীয় হচ্ছে পুলওয়ামা হত্যাকাণ্ড, পুলওয়ামার যে সার্জিক্যাল স্ট্রাইক যে হয়েছিল বালাকোটে, সেই সময় কিন্তু এই সেনাবাহিনীর ওপর এই সংশয় আঙুল তুলেছিল বিভিন্ন স্বভাবতই। আমি বলবো যে যেখানে সেনাবাহিনীরা দেশের স্বার্থে লড়াই করছেন এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষ বিরতির পর যে ধরনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, তার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছেন এবং সেনাবাহিনী যারা রয়েছেন সেখানে প্রেস কনফারেন্স করছেন, তারা কি ধরনের, আমার এটাই প্রশ্ন ছিল বিশেষ অধিবেশনের এখন এই মুহূর্তে কতটা জরুরি জানিয়েছেন এবং 100 জঙ্গিকে তারা কিন্তু খতম করেছে। মনিময় বলতেই হবে। বলুন বিজেপি এটা প্রত্যেকবার বলে যে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস পার্লামেন্টে সে প্রশ্ন উঠিয়েছে, শুনুন রেকর্ডেড অন রেকর্ড আছে, রাজস্থান থেকে শুরু করে ইউপি যারা যারা সেই পুলওয়ামা সেই শহীদরা ছিলেন 45 জন, তাদের পরিবার অন ক্যামেরা এসে মিডিয়াতে বলেছেন যে বালাকোটে কি হয়েছে, কতজন জঙ্গিকে মেরেছে, তাদের প্রমাণ সেই শহীদদের পরিবার চেয়েছেন। আপনি এখানে মিসকোট করবেন না কাইন্ডলি। একদম শহীদদের পরিবার কি চেয়েছে, দেশের স্বার্থে এগুলো বলা যায় না, দেশের স্বার্থে বলা যায় না। শহীদ হতে পারে তার পরিবারের সাথে। আজকে কিন্তু একজোট হওয়াটা, আজকে কিন্তু একজোট হওয়াটা পাকিস্তান বিজেপি কিন্তু একজোট আপনারা হতে পারছেন না, একজোট আপনারা হতে পারেন না কখনো, কংগ্রেস পারে না, সেই জন্য পাকিস্তানের হাতে পারে না, সেটা আপনাকে এখানে জবাবদিহি করতে আসবো না। 65 বছর ধরে কংগ্রেস ছিল, কি করেছে, কেন গেল তাদের হাতে, লাহোরে ঢুকেছিলাম, আগে ভাবতে হবে আপনাদের। এইসব বলে কোনো কারণ নেই, এইসব বলে কোনো কারণ নেই। কংগ্রেস কি করেছে আমরা জানি। বেশ আজকে সেনাবাহিনী আমরা চাই না আজকের দিনে, বেশ কংগ্রেস আমি প্লিজ বেশ বুঝলাম। আমি একটু থামতে অনুরোধ করবো। ওকে ফাল্গুনিদি, সন্দীপাদি, আমি দুজনকে অনুরোধ করছি। বেশ দেখুন, আমাদের এই মুহূর্তে একজোট হয়ে থাকার সময় তর্ক বা বিতর্ক, আমার শুধু প্রশ্ন করার একটাই জায়গা ছিল, মানে এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? মানে আমরা যদি এখন এই মুহূর্তে একটা স্পেশাল অধিবেশন ডাকি, আবার সেই জায়গায় আলোচনা এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, তাহলে আমার শত্রুপক্ষ তো ডেফিনেটলি তাদের কাছেও বার্তা যাবে যে আমাদের অবস্থাটা কোন জায়গায়। তাই আমি এই প্রশ্নটা করেছিলাম, খুব দ্রুতই কি হয়ে যাচ্ছে না এই বিশেষ অধিবেশন? আমি জানি না এই প্রসঙ্গে, আমি প্লিজ ঠিক হতে পারে, আমি জানি, বুঝতে পেরেছি না ঠিক আছে। আমি তো জানি রাহুল গান্ধী গিয়েছেন কথা বলেছেন, ভারতের পাশে আছেন, বহু বার্তা আমরা পেয়েছি, তারপরেও এই ডাকটা দেওয়াটা এতটা তাড়াতাড়ি, সেটা কি উচিত ছিল? আমি এই প্রশ্নটুকু করেছিলাম। আমি দ্রুত ফিরবো, আরো বিরতির সময় রয়েছে আমাদের, আরো বেশ কিছু আলোচনার জায়গা আসছে। पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया, बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है। केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, यह पूरे विश्व ने उरी की घटना के बाद देखा, जब हमारी सेना ने पाकिस्तान में घुसकर सर्जिकल स्ट्राइक की। पुलवामा के बाद देखा जब बालाकोट पर एयर स्ट्राइक की गई, और अब पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर
मल्टीपल स्ट्राइक्स की हैं। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রহ্মস এয়ারস্পেস তার আরও একখানা ইনাগুরেশনে দাঁড়িয়ে আজকের এই এরোস্পেসের জায়গায় খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য, ফের জিরো টলারেন্সের বার্তা তিনি তার মুখ থেকে তুলে ধরলেন। তাৎপর্য আছে এই জায়গার, তাৎপর্য আছে ঠিক এই জায়গারও, যেটা প্রধানমন্ত্রী মোদীর সূত্র মারফত যে বক্তব্যগুলো আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, যেখানে গুলি চললে চলবে, গোলা জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, এবং একই সঙ্গে কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলছেন এখন একটাই বিষয় বাকি আছে, তা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা। আমি ঠিক এই জায়গায় কর্নেল শান্তনু রায় তিনি রয়েছেন, তার কাছে আসবার চেষ্টা করি। স্যার, একটাই প্রসঙ্গের জায়গা, একে তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার বক্তব্য আমরা সুস্পষ্টভাবে পেয়েছি। এখন ট্রাম্প তার বক্তব্যের জায়গা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন একটাই এই মুহূর্তের কাজ রয়েছে, তা হচ্ছে পিওকে আমাদের চাই। তো এই মুহূর্তে ভারত কোন স্ট্র্যাটেজি মনে হচ্ছে আপনার, মানে আগামী সময়টা আরো বৃহত্তর জায়গায় কি করতে পারে বলে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই যে সিজ ফায়ারটা আর্কিটেক্ট করেছে, ও নিজের পয়েন্টসের জন্য করছে, বা ওয়ার্ল্ডে অ্যাজ আ বিগ ব্রাদারের হিসেবে দেখাবার চেষ্টা করছে। বাট দেন ফাইনালি ইফ the governments did not want it, basically the whole architects are the DGMOs and the governments of Pakistan and India. I would not say Pakistan more, but India, because Pakistan had to accept this ceasefire কেন কি ওরা অলরেডি ধ্বংস হয়ে গেছে, অনেকটা ওদের ওপর ড্যামেজ করা হয়েছে। সো দে হ্যাড টু, দ্যাট ইজ ওয়াই ওদের ডিজিএমও সবচেয়ে আগে 3:30 সময় কালকে আমাদের ডিজিএমওকে ফোন করে, অ্যান্ড আওয়ার ডিজিএমও হ্যাড ডাইরেকশনস টু ask for a no fire situation. It is not exactly a situation ceasefire, it is a no fire situation, that we will not attack you under any conditions, and we have not done it also. So আমাদের যে স্ট্র্যাটেজি আছে, that will always be a strategy of retaliation, and we will stand by that. And here I have a request that we must stand together as one, because here it is not only the armed forces, it is the government, the opposition, everybody as one that we have to fight. Everybody has to be together. We must not question our armed forces on any aspect. If a step is being taken, that is why the briefings of the DGMO is going on, or it was স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি যে সিজফায়ার ভায়োলেশনের আরো একটা খবর আমি জানতে পারছি, আমি জানি না, অসমর্থিত সূত্র বলছে পাকিস্তান আর্মি এবং রেঞ্জার্সরা তারা এলওসি বরাবর আবারও সিজফায়ার ভায়োলেশন করেছে জম্মু এবং কাশ্মীরে। স্ট্রংলি এই মুহূর্তে রেসপন্স চলছে ভারতের তরফ থেকেও। দেখুন, আলোচনা করতে করতে এই খবরও আমরা পাচ্ছি। যারা পাকিস্তান গভর্নমেন্টকে ভরসা করা যেতে পারে না, সো দেয়ার ক্যান বি ceasefire violations which will be happening, and they have been doing proxy war in Kashmir. Ar je POK neyar kothata bolche, there is nothing wrong, because that was our territory, it has been annexed to them. And here also Balochistan, already BLA is fighting against the Pak army, and the Pak army is demoralized at the state. There is a kind of revolution or revolt going on within, so we must take benefit of this situation and try to make our strategies, which I am sure our senior officers and also the government must have planned out a proper planning, because over the last about 12 days we have seen that all actions amader proper strategically planned hoyeche. Initially diplomacy was done, and the Indus Water Treaty was held in abeyance, because জল কেটে দিলে ওই দেশের অনেক প্রবলেমস হয়ে গেছে। দেন এয়ার স্পেস ওয়াজ ক্লোজ, ট্রেড ওয়াজ ক্লোজ। প্রবলেম হয়ে যাওয়ার পরেও একটা দেশ এখনো পর্যন্ত এত কিছু ভায়োলেট করছে কি করে? মানে এই প্রশ্নটা সাধারণ মানুষ করছেন, এত সাহস হয় কি করে? এবং ভারতের এই মুহূর্তে তাহলে পরে কি করা উচিত? তার দেখুন, আমাদের কেসে উই উইল নট do an attack unless they provoke us. India is a peace-loving country, and we have our plans in place. We have our systems in place. আপনারা দেখলেন, the moment they started using their drones and missiles, our
AD system, which is one of the best in the world, got activated, and the triad of the CAD and the Akash fired off, and our drones did the required, because our intelligence had provided proper targets which were shot down. Noor Khan, like I said, everybody is aware, has been devastated. So our plannings are already there that in case they do any kind of intrusion, we are going to go in and take over POK and give Pakistan, the armed forces, a befitting reply, despite even if US is, because our External Affairs Minister has made it clear to Mark Rubio that in case Pakistan army does any action which is going to harm the sovereignty of our nation, we will take strong action, and then nobody can basically stop us. ওকে So our plans of the targets and the places where we will be going in is already there on paper in black and white, which obviously the DGMOs, the senior officers and the officials who are handling the thing, or the NSA cannot divulge it in public. Okay. So my request to everybody is we should not question anybody at the top hierarchy, the CCS committee, about all this. ঠিক গুরুত্বপূর্ণ। সুভাষিসদার কাছে ঠিক এই জায়গা থেকে আমি আসবো, কারণ এটা তাৎপর্য রাখছে। আমরা আবারও বলছি, অসমর্থিত সূত্র এখনো পর্যন্ত খবর পাচ্ছি জম্মু এবং কাশ্মীরে আবারও সিজফায়ার ভায়োলেশনের ছবি। আমি বলছি এই দেশ যে গতকালও দুজনের মধ্যে আলোচনা এবং তারপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ভায়োলেট করেছে, আবারও এখনো পর্যন্ত খবর পাচ্ছি ভায়োলেশন আসছে জেএনকের সামনে। এই মুহূর্তে কিছু কিছু মানুষ ইতিমধ্যেই বলছেন, সেই খবর আমরা পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় পাকিস্তান এতটা বড় কাজ করতে পারছে কি করে? মানে তাহলে তাদের উচিত শিক্ষাটা কি দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এবার প্রথম কথা, আমি একটা খুব লাইটার নোটে কথা বলেছিলাম, এখন তো মনে হচ্ছে কথাটা সত্যি। সেটা হলো এই সিজ ফায়ারের চিঠিটা ইংরেজিতে লেখাটা খুব একটা উচিত হয়নি। পাকিস্তান হয়তো সত্যি সিরিয়াসলি বুঝতে পারেনি ব্যাপারটা। আর সেকেন্ড কথা হচ্ছে, দুজন মহিলা আছেন প্যানেলে, তবুও বলতে বাধ্য হচ্ছি, হাতিকে আন্ডারগার্মেন্টস পরানো অনেক ইজি পাকিস্তানকে সিজ ফায়ার বা মিলিটারি ডিসিপ্লিন বোঝানোর থেকে। তার কারণটা হচ্ছে যে সিজ ফায়ার কথাটার বেসিক মানে পাকিস্তান আজ অবধি মেনটেন করেনি। এটা গত দুদিন বলে বলছি না, আজ অবধি মেনটেন করেনি। তার কারণটা হলো পাকিস্তান নেভার ওয়ান্টেড টু মেনটেন সিজ ফায়ার। দেখো, যে কোনো মিলিটারি ট্রানজাকশন বা যে কোনো মিলিটারি আন্ডারস্ট্যান্ডিং এর প্রথম জিনিস হচ্ছে ইন্টেনশন, ইচ্ছা শক্তি। আমার যদি ইন্টেনশনই থাকে নেই তোমাকে আমি কোঅপারেট করব, বা আমার যদি ইন্টেনশনই নেই যে তোমার সাথে কোথাও একটা প্যারালালিজমে কাজ করব, তাহলে তুমি আমাকে যতই অপশন দাও না কেন আমি সেটাই করবো যেটা আমি করতে চাই। তাই ঘুষকে মারেঙ্গে এর সময়টা আরো একবার চলে এসছে। ঘুষকে মারার দরকার নেই। আমি খুব সোজাসুজি একটা স্ট্র্যাটেজিক কথা তোমাকে আমি বলছি। আই ডোন্ট নো আই ক্যান সে অর নট, বাট আমি বলছি, বলতে হবে তাই বলছি। তিনটে স্টেপ আমি বলছি, যদি এই তিনটে স্টেপে কাজ না হয়, দেখো আমি প্রথম কথা বলছি, ভারত সরকার ইমিডিয়েটলি, আজ না হলে উইদিন 1 উইক, রেকগনাইজ বালুচিস্তান অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ওকে, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে লেট ইন্ডিয়া রেকগনাইজ দ্য পলিটিক্যাল ফাইট অফ আফগানিস্তান। বালুচিস্তান আর আফগানিস্তানের যেটা নেই সেটা হলো পলিটিক্যাল ব্যাকআপ। ক্লিয়ারলি বলুক বালুচিস্তান আর আফগানিস্তানের পলিটিক্যাল যে প্রবলেমগুলো চলছে তার জন্য স্টেট অফ পাকিস্তান দায়ী। পাকিস্তানের যদি তুমি পলিটিক্যাল ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে পাকিস্তানের পলিটিক্সটা কিন্তু হচ্ছে পাঞ্জাব কেন্দ্রিক, বুঝতে পারলো? স্টেট অফ পাঞ্জাব কেন্দ্রিক। সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, এই তিনটে জায়গা থেকে পাকিস্তান খুব একটা পলিটিক্যাল সাপোর্ট পায় না, অথচ এই তিনটে জায়গা থেকে ব্যবহার করে পাকিস্তান যত পারে কামিয়ে নেয়, করাপশনটাকে মারাত্মক রকম করে। বিং বালুচিস্তান রিচেস্ট মিনারেল অ্যান্ড রিচেস্ট রিসোর্স প্লেয়ার, বালুচিস্তান মাস্ট বি রেকগনাইজড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। পয়েন্ট 1। পয়েন্ট 2, আফগানিস্তানের টেরিটোরিয়াল প্রবলেমটাকে রেকগনাইজ করা হোক। এবং থার্ড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমার মনে হচ্ছে, সেটা হলো আজকে ইউনাইটেড নেশনসকে লুপে নিয়ে ইন্ডিয়া শুড টেল দেম হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার পাকিস্তান ইজ ডুইং উইথ ইন্ডিয়ান আর্মি। আমরা সেখানে এক্সপ্লেনেশন দিচ্ছি, ওরা এক্সপ্লেনেশনগুলো ভুল পথে চালিত করছে। আমরা ক্লিয়ারলি সিজ ফায়ার করতে বলেছি। তুমি যেচে পড়ে ঘটক হতে চেয়েছো, আজকে কালকে থেকে সেই ঘটকগিরি করছো, গালে চড় খাচ্ছ,
আজকে যখন গালে চড় খেতে 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 ইউ আর অলসো আনসারেবল টু দ্য ওয়ার্ল্ড। তুমি যখন ওখানে রেসপন্সিবিলিটি নিয়ে বলেছো আই এম দ্য পার্সন হু নেগোশিয়েটেড পিস, টুডে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অলসো টু মেনটেন দ্যাট পিস। আজকের ডেটে তুমি বলতে পারো না যে যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হচ্ছে ওটা ইন্টারনাল ম্যাটার, আই ডোন্ট নো। ইউ আর অ্যাকচুয়ালি ডুইং অল দিস পিস ড্রামা ফর পিস প্রাইজ ইন নোবেল, মানে নোবেল পিস প্রাইজ। ক্লিয়ারলি সবাই বুঝতে পারছে। কথায় কথায় তোমার ইলেকশন ম্যানিফেস্টো থেকে শুরু করে আজকের ডেট অফ দি রাশিয়া ইউক্রেনের ইন্টারভেনশন, এভরিওয়ার ইউ আর ডুইং পিস টক্স। আর লেট মি বি ভেরি ক্লিয়ার, আজকের ডেটে দাঁড়িয়ে পিস 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 গল্প দিচ্ছ। তোমরা আফগানিস্তানে সাদা পায়রার ব্যবসা করতে নাকি? কি করেছো আফগানিস্তানে তোমরা? দিনের পর দিন কিভাবে আর্মস সাপ্লাই করেছো গোটা ওয়ার্ল্ডকে। আজকের ডেটে দাঁড়িয়ে কি পিস পিস সাজাতে এসছো তোমরা? বালুচিস্তানের ভিতরে ইউরেনিয়াম ট্রিটি করতে চাওনি? হোয়াট ইউ আর ট্রাইং টু সে? Clear and cut. This is India's problem and India will solve it. We don't need a separate solution. এই বার্তাটা এটা ইন্ডিয়ার সমস্যা এবং ইন্ডিয়া এতে কি বার্তা দেবে সেটা ইন্ডিয়ার ব্যাপার। এই জায়গাটা কতটা দ্রুত আগামী সময় হবে আমরা জানি না, তবে আবারও যে ধরনের খবর আমরা পাচ্ছি, আবারও বলছি সিজফায়ার ভায়োলেশনের এই মুহূর্তে আবারও খবর কিন্তু সামনে আসা শুরু হয়ে গিয়েছে। তো যে দেশ শান্তি চায় না হয়তো, কারণ না হলে পরে ধরনের ঘটনা ঘটাবে না, হাতে পায়ে পড়ে ফোন করে বলছে বন্ধ হোক, তারপরেও ভায়োলেট করা হচ্ছে। গতকাল থেকে লাগাতার যদি এই ছবি আমরা দেখতে পাই তাহলে পরে কি করা উচিত? স্বাভাবিকভাবে একে একে তথ্য এই মুহূর্তে সামনে আসা শুরু হয়ে গিয়েছে। আমি খুব বেশি হয়তো সময় পাবো না, তাই প্রত্যেক বক্তার কাছে যাওয়ার চেষ্টা করবো। সন্দীপাদি, আমি আসবার আগে একটু ফাল্গুনীদের কাছে আসবার চেষ্টা করি এই জায়গা থেকে। তবে তার আগে একটু সুভাষিসদার কাছে আসি, কারণ আমার একটা খুব ছোট্ট বিষয়, আমি হয়তো 10 সেকেন্ড সময় চাইবো সুভাষিসদার থেকে, যে আরেকটু কি বৃহত্তর পদক্ষেপ যদি ভারত করতে পারতো ভেতর থেকে, তাহলে পরে হয়তো এই সমস্যার অবসান হতে পারতো, তাই নয় কি সুভাষিসদা? আপনি কি মনে করেন? না, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ইন্দিরা গান্ধী 71-এ যে সাহসটা দেখিয়েছিল, আজকে 2024 সালে আমাদের সেই সাহসটা না দেখায়, সেই সাহসটা কোথাও গিয়ে পলিটিক্যালি হোক, ডিপ্লোম্যাটিক্যালি হোক বা মিলিটারি ওয়াইজ হোক, আমাদের সেই রেসিপ্রোকেশনটা করাটা খুব দরকার ছিল, সেই ইকোটা করাটা খুব দরকার ছিল। কেন জানি না দাঁড়িয়ে আজকে হয়তো এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে যাবে, আমাদের পলিটিক্যাল বক্তারা বেটার বলতে পারবে। তবে আমার মনে হয় 71-এর একটা এক্সাম্পল মানুষ চাইতে অজান্তে জানতে একটা টানাটানি হবে। ঠিক ঠিক। আমি তাহলে দ্রুত এই জায়গা থেকে দাঁড়িয়ে বালগুনি দিদি, আপনার কি সে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে? ভারত সরকার তাহলে পরে খুব স্বাভাবিকভাবে, মানে কি মনে হচ্ছে আপনারও এক্ষেত্রে? মোদিজি 2016 উড়ি হামলা, সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এ পুলওয়ামা হামলা, এয়ার স্ট্রাইক, এবং 2025-এ পেহেলগাঁওতে অপারেশন সিন্দুর আমরা দেখেছি। তার আগে আমরা দেখেছি, দেখুন এটা অনেক বড়, 2005 সালে আমরা সিরিয়াল বিস্ফোরণ, 70 জন নিহত হয়েছিল। 2006-তে আমরা দেখেছি সেখানে 28 জন নিহত হয়েছিল। বারাণসী যে বোমা হামলা হয়েছিল, মুম্বাইয়ে 6 ট্রেন হামলা, 209 জন নিহত হয়েছিল। 2006-এ মালেগাঁও বিস্ফোরণ, 40 জন নিহত হয়েছিল। 2007-এ সামঝোতা বিস্ফোরণ, 70 জন নিহত হয়েছিল। 2008-এ জয়পুর বিস্ফোরণ, 71 নিহত হয়েছিল। 2008-এ আহমেদাবাদে বোমা হামলায় 56 জন নিহত হয়েছিল। 2008-এ মুম্বাই হামলায় 171 জন নিহত হয়েছিল। 2010-এ পুনে বোমা হামলায় 17 জন নিহত হয়েছিল। মুম্বাই বিস্ফোরণ 26 নিহত হয়েছিল। দিল্লি বিস্ফোরণ 15 নিহত হয়েছিল। হায়দ্রাবাদ বিস্ফোরণ 18 নিহত হয়েছিল। এটা কংগ্রেসের সময়। আর আমি আগে যেটা বললাম, উত্তর দিয়েছে বারবার করে, 3টে যে মোদী সরকারের অধীনে হয়েছিল তাতে প্রত্যেকটাতেই কিন্তু সমানভাবে এই ভারত সরকার উত্তর দিয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা বলছি যে দেখুন, পিওকে যে আমাদের টার্গেট, সেটা বারেবার অনেকবারই বলা হয়েছে এবং সেটা আমাদের অবশ্যই টার্গেট, এবং জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া, এবং ওরা যদি গুলি চলে, আমি আবার বলছি, আমরা গোলা মারবো। অর্থাৎ এটার দ্বারাই প্রকৃত যে প্রত্যুত্তর ভারত কি দিতে চাইছে তার পুরোটাই এই ভাষার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। কারণ এই যুদ্ধের সময় আমরা স্ট্র্যাটেজিক্যালি অ্যাকচুয়ালি পুরোটা বর্ণনা আমরা করতে পারি না, কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু আমরা তারা যে কি চাইছে এবং কি একদম বলছে না, সন্দীপাদি এগ্রি করছে, অবশ্যই দেখতে পাচ্ছি। এবং ওকে, এই যে গুলি চালালে গোলা আমরা উপহার দেব, পাকিস্তানকে চালাবো, সেটা পশ্চিমবাংলার কুটির শিল্পকে আমরা প্রমোট করব। মানে ঘরে ঘরেই তো বোমা শিল্প হচ্ছে এখন পশ্চিমবাংলায় তৃণমূলের বদান্যতায়। কিন্তু কয়েকটা পয়েন্ট এখানে না বললেই না হয়। পলিটিক্যাল অ্যানালিস্ট সুভাষিস বাবু, তাহলে কি গুলি চালালে বসে থাকবে পাকিস্তান? সেটা একবার বলে দিন, কি করবে ভারত? না না,
ভুল না, আমি সেটা বলছি না, আপনি না, তৃণমূলকে বলুন, আপত্তি নেই। এখানেও জঙ্গি পাওয়া যাচ্ছে, এই ডায়মন্ড হারবার থেকে পাওয়া যাচ্ছে, স্লিপার সেল তো অ্যাক্টিভেটেড বিভিন্ন জায়গাতে খবর এসেছে। চিন্তিত যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক তো আছে। বারবার করে জঙ্গি পাওয়া আমি শেষ করবো সন্দীপাদি যেমনটা বলছেন, বলুন। আমাকে একটু টাইম দিতে হবে কাইন্ডলি। হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত। যে কথাটা না সংক্ষিপ্ত ভাবে বলতে পারবো না, সরি, অনেক আমার সময় নেই, আমাকে ক্লোজ করতে হবে। এখানে সুভাষিস বাবু যে কথাটা বললেন যে খাইবার পাখতুন থেকে শুরু করে সিন্ধ প্রদেশ বা পাঞ্জাব, দেখুন এখানে পাকিস্তান অলরেডি 4টে ভাগে ভাগ হয়ে আছে। যে খাইবার পাখতুন যে এরিয়াটা আছে, যে পাশতুন, সেখানে কিন্তু আফগানিস্তান অলরেডি এই পোর্শনটা চাইছে, কারণ আফগানিস্তানের বর্ডারের সাথে আছে। ডুরান লাইন নিয়ে আফগানিস্তানের সাথে তালিবানদের সাথে পাকিস্তানের কি ঝামেলা চলছে, সেটা অনেক দিন ধরে চলছে। রইল সিন্ধে যে পরিমাণ খনিজ পদার্থ আছে সেগুলোকে নিংড়ে নিয়ে, মানে যে বালোচের খনিজ পদার্থগুলোকে নিংড়ে নিয়ে সেখানে কি অবস্থা করছে সেখানকার লোকেদেরকে পাকিস্তান, সেটাও আমরা জানি, পাকিস্তানি সেনা। রইল সিন্ধ টোটাল পাকিস্তানের 23% জিডিপি সিন্ধ প্রদেশ থেকে যায়, সেখানেও প্রচণ্ডভাবে ওরা বাজেভাবে ওদেরকে অ্যাভয়েড করছে। আর রইল পাঞ্জাব, তো পাক অধিকৃত পাঞ্জাবকে নিয়ে শুধু আমরা চাইছি যে 1971-এ যে পাকিস্তানকে ভেঙে দুটো দেশ করা হয়েছিল, সেরকমভাবে নরেন্দ্র মোদী, আমার কথা কিন্তু শেষ হয়নি, বলতে দিতে হবে, সেরকমভাবে নরেন্দ্র মোদীজি ওনার সময়ে এই রেজিমেতে উনি পাকিস্তানকে 4টা খণ্ডে ভেঙে দিন, 4টা খণ্ডে ভেঙে দিন, পিওকে আমরা নিয়ে নেব। আচ্ছা, এর সাথে সাথে ওই চায়নার যে সিল্ক রুটটা আছে, সেই সিল্ক রুটটাও কিন্তু ভেঙে দেওয়া হবে। এইখানে কিন্তু রদ দেখা কলা বেচা দুটোই হবে যদি আমি কূটনৈতিকভাবে যাই। 2 নম্বর কথা হচ্ছে, খুব ভালো কথা, যে কথাটা আবার বলছি, যে কথাটা সুভাষিস বাবু বলেছিলেন যে আফগানিস্তানে কি সাদা পায়রা পাঠাচ্ছিল, সেরকম ভাবে ইউএসএ কি ভিয়েতনামেও কি সাদা পায়রা পাঠাচ্ছিল? পাঠায়নি তো, তখন তো কোনো দেশের পরোয়া করেনি। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে না 3 নম্বর কথা হচ্ছে, ট্রাম্প এত বড় বড় কথা বলছে, হাউডি মোদি, নমস্তে ট্রাম্প এত বড় বড় কথা কালকে বলেছে, ও নাকি সমঝোতার একদম প্রতীক হয়ে গেছে, দুটি দেশের মধ্যে সবকিছু ঠিক করে ফেলেছে। এই ইউএসএ তে মেক্সার টেকনোলজি, জিও স্পেশাল সংস্থা, এর সাথে 120 খানা বেসরকারি সংস্থা ইনভলভ আছে। এর মধ্যে এই কিছুদিন আগে এই পেহেলগাঁও ঘটনা ঘটার আগে পেহেলগামের স্যাটেলাইট ইমেজ ওরা বিক্রি করেছে, এক একটা ছবি 3 লক্ষ টাকা করে। আমাদের কথা হচ্ছে, তখন ট্রাম্প কিছু বলেনি, তখন ট্রাম্পের নজরে সেটা আসেনি। আমাদের কথা হচ্ছে ইসরো এবং ভারতের সংস্থা, আমাদের কাছে কি স্যাটেলাইটের অভাব আছে? না, আপনি বোঝেননি। না, বুঝতে পেরেছি। আমি তো তাই জন্যই বুঝতে পারছি যে আপনার বা কংগ্রেসের দাঁড়িয়ে হয়তো এই জায়গায় বৈঠকটা প্রয়োজন। না, আমি বুঝতে পেরেছি। স্যাটেলাইটের দ্বারা যেখানে আমরা ডগ ফাইট প্র্যাকটিস, অনেক অভিযোগ, হ্যাঁ, ইসরো এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কি প্রয়োজন ছিল? ঠিক আছে, আমাকে শেষ করতে হবে। কর্নেল শান্তনু রায়কে দিয়ে শেষ করবো। আমি বুঝলাম আজকে হয়তো খুব সময় নেই আমার কাছে, আপনাকে অনেকটা সময় দিয়েছি, অনেকগুলো। ওকে, ডেফিনেটলি আপনার এই প্রসঙ্গ নিয়ে আমরা পরবর্তী সময় প্রতিক্রিয়া নেব। আবারও বলছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লড়বার সময় নয়, তবু আমরা লড়ছি কেন আমরা জানি না। ইউনিটি হয়ে থাকাটা আমাদের হয়তো বাঞ্ছনীয়। আমি একদম সংক্ষিপ্ত উপায়ে শেষ করব। শান্তনু স্যার রয়েছেন, কর্নেল স্যার, আপনাকে দিয়ে শেষ করব। এই মুহূর্তে ভারত কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে বলে আপনি মনে করছেন? একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ড স্যার। দেখুন, আমি শুধু একটা ছোট্ট এতে বলবো দ্যাট আমাদের প্ল্যান যা আছে সব রেডি আছে, অ্যান্ড উই আর রেডি টু গো ইন টু পিওকে ইফ রিকোয়ার্ড, সো দ্যাট উই ক্যান টেক ওভার দ্যাট প্লেস। অ্যান্ড যেমনি মিস্টার সুভাষিস বললেন that Balochistan, yes, we must support and we are supporting that. So our plans of retaliating, or if they again break the ceasefire, our plans are in place and we will take over. আমি বুঝলাম, খুব তাৎপর্যপূর্ণ। আবারও বলছি, স্যার যেটা বলছেন, ঘুষকে মারেঙ্গে, আগামী সময়টা আরো অবশ্যই দেখবার, কারণ মিট্টি মে মিলা দেঙ্গে, ভাবালপুর, মুর্দিক, মুজফ্ফরবাদ ক্যাম্প কো মিট্টি মে মিলা দিয়া, এই যে বার্তা প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা শুনতে পেয়েছি, আগামী সময় তাৎপর্য থাকবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার প্রত্যেকেই, শান্তনু স্যার, সুভাষিস স্যার, সন্দীপাদি, ফাল্গুনি দিয়ে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই জানাই। আলোচনা তো চলবেই কন্টিনিউয়াস, তবে তার আগে আজ রাতটার দিকেও নজর রাখতে হবে কি চলছে পাকিস্তানের তরফ থেকে।